আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের ক্লাস নিব হিসাব বিজ্ঞান প্রথম পত্র। এর আগে তোমাদের দুইটি ক্লাস হয়েছে। প্রথম ক্লাসটি নিয়েছিল আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার, আর দ্বিতীয় ক্লাসটি নিয়েছিল আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র টিচার, উনিও সাবেক বিভাগীয় প্রধান ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর AM এরশাদুল আলম স্যার। আর আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফ হোসেন ভুইয়া, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। এর আগে যে দুইটি ক্লাস হয়েছে ওই দুইটি ক্লাসে হিসাব বিজ্ঞানের বেসিক কনসেপ্ট নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আশা করি তোমরা যদি ওই দুইটা ক্লাস ফলো করে থাকো তাহলে হিসাব বিজ্ঞানের কনসেপ্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরও যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, আমিও একটু কনসেপ্ট নিয়ে শুরু করব হিসাব বিজ্ঞানের, তবে সংক্ষিপ্ত আকারে, যেহেতু এর আগে দুইটি ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথমেই যে জিনিসটি আমরা আলোচনা করব জাবেদার স্বর্ণালী সূত্র, যেটা তোমরা অলমোস্ট সবাই জানো। হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে সেই ক্লাস 9 থেকে শুরু করেই যখন শুরু করা হয় তখন থেকেই এই সূত্রগুলো দিয়েই শুরু করা হয়। তারপরও আমি এটা নিয়ে আলোচনা শুরু করতে চাই, কারণ 9 থেকে শুরু হলেও কেন জানি এরপরও তোমাদের এই সূত্রগুলোতে দুর্বলতা থাকে। আর এই সূত্রগুলোতে যে দুর্বলতা থাকে তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান ক্লিয়ারভাবে বুঝতে পারবে না, বা হিসাব বিজ্ঞানের উপর যে আরও পরে বড় বড় ডিগ্রি আছে ওগুলোতে সমস্যা হয়ে যাবে। তো সুতরাং তোমরা যদি এই সূত্রটা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্ক তুমি খুব সহজেই রপ্ত করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তার সূত্রটা কি? সূত্রটা আমরা একটু দেখে নেই, তোমরা জানো, তারপরেও আমি একটু বলে দিচ্ছি। সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ডেবিট করতে হয়, আর সম্পদ ব্যয় যদি হ্রাস পায় তাহলে কিন্তু ক্রেডিট করতে হয়। ঠিক আছে, এরপর আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে যা হয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তার উল্টা হয়, ক্রেডিট করতে হয়। ঠিক আছে, সম্পদ ব্যয় হ্রাস পেলে যদি ক্রেডিট করতে হয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে তার উল্টা ডেবিট করতে হয়। তাহলে খুব সহজেই তুমি যদি সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে কি হয় আর হ্রাস পেলে কী হয় সেটা তুমি মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই আয়, দায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হ্রাস পেলে কী হয় সেটা খুব সহজে আয়ত্ত করা যায়। ঠিক আছে, সমস্যা হচ্ছে সূত্রগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারি, কোনো সমস্যা হয় না, কিন্তু সূত্রটা প্রয়োগ করতে গেলেই আমাদের সমস্যা হয়। কারণ সবচেয়ে মেন প্রবলেম হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে তোমাদের, সেটা হচ্ছে আমরা সম্পদ চিনি না, ব্যয় চিনি না, আয় চিনি না, দায় চিনি না, মালিকানা চিনি না, আবার অনেকেই চিনি, আংশিক চিনি। তো সুতরাং আমরা যদি সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এগুলো যদি সম্পূর্ণ ক্লিয়ার থাকি তাহলে খুব সহজেই কিন্তু তুমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র বলো, দ্বিতীয় পত্র বলো, যে কোনো অঙ্কই তোমাকে খুব সহজেই বোঝা সম্ভব। বুঝতে পেরেছি? আর হিসাব বিজ্ঞান বোঝার পাশাপাশি আরেকটা মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে ততই হিসাব বিজ্ঞান ভালো করে রপ্ত করতে পারবে। এটা এমন সাবজেক্ট না আমি 7 দিন পড়লাম না, আমি একদিন সারাদিন পড়বো, শেষ করে ফেলবো, এটা এই সাবজেক্ট না। এটা টোটালি প্র্যাকটিসের উপর। তুমি যত প্র্যাকটিস করবে তত রপ্ত করতে পারবে। সুতরাং আমার উপদেশ থাকবে, হিসাব বিজ্ঞান যেহেতু আমাদের ফার্স্ট ডে ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে, তোমরা প্রথম থেকেই বাসায়, যেহেতু তোমাদের পর্যাপ্ত সময়, বাসায় বসে যতটুকু পারো প্র্যাকটিস করবা। কারণ কলেজ যদি ভবিষ্যতে খুলে যায় তাহলে কিন্তু এখন বাসায় যেই সময় পর্যাপ্ত পাচ্ছ তোমরা, এত পর্যাপ্ত সময় বাসায় পাবো না, কারণ সারাটা দিন তোমাদের কলেজে ক্লাসই চলে যাবে। সুতরাং যত পারো প্র্যাকটিস করে আয়ত্ত করে নাও। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চিনব যে সম্পদ কাকে বলে, ব্যয় কাকে বলে, আয় কাকে বলে, দায় কাকে বলে এবং মালিকানা সত্ত্ব কাকে বলে। ঠিক আছে, আচ্ছা সম্পদ কাকে বলে আমরা প্রথমে যদি দেখি, এখানে দেখো, ভবিষ্যতে যা কিছু পুনরায় ব্যবহার করা যাবে। তুমি একটা জিনিস কিনলে, কিনে যদি এটা ভবিষ্যতে তুমি আবার ইউজ করতে পারো তাহলে সেটা সম্পদ। এখন তুমি যদি একটা জিনিস কেনার পর যদি তুমি ভবিষ্যতে আর পুনরায় ইউজ করতে না পারো তাহলে সেটা কিন্তু সম্পদ হবে না। তাহলে সম্পদের ডেফিনেশন হচ্ছে বেসিক, একদম বেসিক হচ্ছে যে আমি যে জিনিসটা কিনবো সেটা যদি ভবিষ্যতে আবার পুনরায় ব্যবহার করতে পারি তাহলে সেটা সম্পদ। যেমন তুমি একটা দালান কোঠা কিনলে,
বা একটা গাড়ি কিনলে বা একটা মোবাইল ফোন কিনলে, তো এই গাড়ি কিনো, বাড়ি কিনো, মোবাইল ফোন কিনো, যাই কিনো, এগুলো কিন্তু কেনার পর তুমি ভবিষ্যতে আবার ইউজ করতে পারবা, তাই না? তাহলে ভবিষ্যতে যদি আবার ইউজ করা যায়, সুতরাং ওই আইটেমগুলোই সম্পদ হিসেবে তোমায় কাউন্ট করতে হবে। তাহলে আমরা যদি সম্পদের এই বেসিক জিনিসটা মনে রাখতে পারি, তাহলে যে কোনো সম্পদই তুমি চিনতে পারবা। হ্যাঁ, এরপরে সম্পদের আরও অনেক ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা আস্তে আস্তে যেয়ে শিখব। বুঝতে পেরেছি? এরপর হচ্ছে সম্পদের পরে আমরা কি শিখতে পারি? ব্যয়। আচ্ছা, সম্পদের পাশে যদি আমরা দায়টা শিখে ফেলি তাহলে মনে হয় তোমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, দায় কাকে বলে? যা কিছু ভবিষ্যতে তোমাকে পরিশোধ করতে হবে। তোমাকে বলতে এখানে বোঝাচ্ছি আমরা ব্যবসা প্রতিষ্ঠানকে, কারণ আমরা কিন্তু ব্যক্তিগত কোনো হিসাব করি না। আমরা যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্টস তারা আমরা জানি আমরা সবসময় হিসাব করি ব্যবসা প্রতিষ্ঠানের। সুতরাং তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে যা কিছু পরিশোধ করতে হবে ওগুলো সবই হচ্ছে দায়। এখন কি কি পরিশোধ করতে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানকে, এটা তুমি যদি তোমার নিজের বাস্তব জীবনের সাথেও মিলাও তাহলে কিন্তু খুব সহজেই জিনিসটা বোঝা যায়। যেমন পাওনাদার। পাওনাদার কারা? তাহলে আমাকে পাওনাদার আবার কে সেটা একটু জানতে হবে। এটি আমি একটু প্রত্যেকটা একটু বলে নিচ্ছি এই জন্যই, কারণ দেখা যায় তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড 9 থেকে তাদের জন্য কিন্তু এই প্রবলেমগুলো কোনো না, এই আইটেমগুলো কোনো সমস্যা না, খুব কমন একটা আইটেম এবং সবাই জানে। কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা সায়েন্স থেকে ইন্টারমিডিয়েটে ভর্তি হয় সরাসরি, তাদের জন্য একটু আলোচনা করা, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলোই নতুন। হ্যাঁ, তাহলে পাওনাদার কারা? আচ্ছা, পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব, এটা আধুনিক নাম। আমরা আগে পাওনাদার লিখতাম, এখন আমরা বইতে ম্যাক্সিমাম পাবো প্রদেয় হিসাব, যেটা আধুনিক নাম। আচ্ছা, পাওনাদার কাকে বলে? আমরা তাহলে পাওনাদার কাকে বলে সেটা যদি আমরা দেখি তাহলে তাকাও একটু এদিকে, এখানে আমি লিখে রাখছি, দেখো পাওনাদার বা প্রদেয় হিসাব। ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে যারা টাকা পায়, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে যারা টাকা পাবে তারা হচ্ছে পাওনাদার। তুমি যদি পাও সেটা হচ্ছে দেনাদার। তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে যারা টাকা পাবে তারা হচ্ছে পাওনাদার, আর তুমি যদি কারো কাছ থেকে টাকা পাও বা তোমার ব্যবসা প্রতিষ্ঠান যদি কারো কাছ থেকে টাকা পায় তাহলে সেটাকে বলা হয় দেনাদার, যার আধুনিক নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তো সুতরাং আমরা পাওনাদার এবং দেনাদার এটা কাকে বলে জেনে নিলাম। এবার আমরা যদি ওখানে চলে যাই যে পাওনাদার আমরা কি শিখলাম? যাদেরকে আমাদের টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমি যদি দায়ের সংজ্ঞাটা মনে করি যে ভবিষ্যতে যে কিছু পরিশোধ করতে হবে যা কিছু, তাকে দায় বলা হয়। তাহলে পাওনাদারকেও আমাকে ভবিষ্যতে কিন্তু শোধ করতে হবে, সে কিন্তু আমাকে ছেড়ে দিবে না। ঠিক আছে? তাহলে পাওনাদার হচ্ছে একটা দায়। বুঝতে পেরেছি? তাহলে দায় সংজ্ঞা হচ্ছে আমাকে ব্যবসা প্রতিষ্ঠানের তরফ থেকে আমাকে যা কিছু শোধ করতে হবে ওগুলো সবই হচ্ছে দায়। অনেক পাওনাদারকে শোধ করতে হয়, যদি ঋণ নিয়ে থাকো সেই ঋণদাতাকে টাকাটা শোধ করতে হয়। ঠিক আছে? এরপরে আসি আমরা ব্যয়। এই আয় এবং ব্যয় এই দুইটাতেই তোমাদের অনেক ঝামেলা হয়। সম্পদ দায় নিয়ে খুব একটা ঝামেলা হয় না। ঠিক আছে? ব্যয় কাকে বলে? খুব সহজ ভাষায় লেখা, সেটা হচ্ছে যে সকল কারণে, এই কারণটা আমি হাইলাইট করতে চাই, এই কারণটাই দিয়েই তুমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে ব্যয় কোনগুলো। যে সকল কারণে ব্যবসা থেকে টাকা চলে যাবে, তোমার বিজনেস থেকে টাকা চলে যাবে, যে কারণে, সেই কারণটাই হচ্ছে ব্যয়। বুঝতে পেরেছি? যেমন ভাড়া প্রদান, তুমি ভাড়া দিলে ব্যবসা থেকে কিন্তু টাকা চলে যাবে। কোন কারণে দিলে টাকাটা? ভাড়ার কারণে টাকাটা দিলে, সুতরাং এই ভাড়াটা হচ্ছে তোমার ব্যয়। সুতরাং যে কারণে তোমার বিজনেস থেকে টাকা চলে যাবে সেই কারণটাকে ব্যয় বলা হয়। এখানে একটা জিনিস আমি একটু পয়েন্ট আউট করতে চাই, দেখো এই ডেফিনেশনটা কিন্তু অনেকটাই মিল সম্পদের সাথে। দেখো ব্যবসা থেকে টাকা চলে যায়, আর সম্পদও কিন্তু এই তুমি যখন সম্পদ কিনলেও কিন্তু পুরো ব্যবসা থেকে টাকা চলে যাবে। একটা তুমি যদি দালান কোঠা ক্রয় করো তাহলে দালান কোঠা কিনলেও কিন্তু ব্যবসা থেকে টাকা চলে যাবে, প্লাস ভাড়া দিলেও কিন্তু ব্যবসা থেকে টাকা চলে যাবে। কিন্তু ভাড়াটাকে ব্যয় বলা হচ্ছে আর দালান কোঠা ক্রয়টাকে বলা হচ্ছে সম্পদ। দুইটাই কিন্তু টাকা চলে যাচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায়? দালান কোঠা তুমি পুনরায় ব্যবহার করতে পারবা, এই জন্য দালান কোঠাটা ক্রয় করার পরও পুনরায় যেহেতু ব্যবহার করা যাচ্ছে এই জন্য এটা সম্পদ। কিন্তু ভাড়াটা যদি একবার দিয়ে দাও এটা কিন্তু পুনরায় তুমি আর ইউজ করতে পারবে না, এই জন্য ভাড়া বাবদ টাকা চলে গেলেও এটা কিন্তু আমাকে ব্যয় হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে সম্পদ এবং ব্যয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে সম্পদ কিনলেও টাকা যায়, এই মিলটা
ব্যয় বাবদ টাকা, ব্যয় বাবদ ব্যবসা থেকেও টাকা যায়, তবে সম্পদ কিনলে আবার ইউজ করা যায়, কিন্তু ব্যয়টা পুনরায় ইউজ করা যায় না। এই জন্য যে সকল কারণে ব্যবসা থেকে টাকা চলে যাবে ওই কারণটাই হচ্ছে ব্যয়, ঠিক আছে। আর আয়টা হচ্ছে তার উল্টা, যে সকল কারণে ব্যবসায় টাকা আসে ব্যয়টা হচ্ছে টাকা যায়, আর যে কারণে ব্যবসায় টাকা আসবে সেটা হচ্ছে আয়। যেমন বিক্রি, পণ্য বিক্রি করলে ব্যবসায় নগদ টাকা কিন্তু আসে, কি কারণে টাকা আসলো? বিক্রয়ের জন্য টাকা আসলো, সুতরাং সেই বিক্রি হচ্ছে আয় হিসাবে আমাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই বেসিক কনসেপ্টগুলো খুব সহজেই মনে রাখতে পারবো। আমি এভাবেই লিখেছি, আমি কিন্তু বইয়ের ভাষায় লিখি নাই, যেই ভাষাটা তোমাদের মনে থাকা সম্ভব আমি ওই ভাষাটাই লিখেছি। তারপর হচ্ছে আসো মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব কাকে বলে? ব্যবসার উপর মালিকের যেই অধিকার, সেই অধিকারটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। কার উপর অধিকার? ব্যবসার উপর। কার অধিকার? মালিকের অধিকার, ঠিক আছে। যেমন দেখো মূলধন, মূলধন কে আনে? আমরা খুব সহজেই জানি যারা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যে মূলধন আনে মালিক। তাহলে এই মূলধনের উপর কার অধিকার? মালিকের অধিকার। সুতরাং মালিকের যে অধিকারটা ওইটি হচ্ছে মালিকানা সত্ত্ব। সুতরাং মূলধনটা হচ্ছে একটা মালিকানা সত্ত্বের অংশ, কারণ মূলধনের মালিক হচ্ছে কে? ব্যবসা প্রতিষ্ঠান। এরপর হচ্ছে নিট লাভ, বিজনেসের যে নিট লাভটা হয় সেই নিট লাভের মালিক কে? ব্যবসা প্রতিষ্ঠান। তো সুতরাং এই ব্যবসা নিট লাভটাও মালিকানা সত্ত্বের একটা অংশ। তাহলে মালিকানা সত্ত্ব বুঝবো আমরা কি? ব্যবসার উপর মালিকের অধিকার, মালিকের যেই সকল জায়গায় অধিকার আছে, যেই সকল আইটেমের উপর মালিকের একক অধিকার আছে, ওটি হচ্ছে মালিকানা সত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা আলোচনা করি, আর দু একটা বেসিক কনসেপ্ট মনে রাখতে হবে, এটা সায়েন্স স্টুডেন্টের জন্য। আমি এখন যে কয়েকটা বেসিক জিনিস আলোচনা করব ওগুলো কিন্তু যারা 9 থেকে কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল তাদের জন্য কিছুই না, কিন্তু যারা সায়েন্সে আসছে নতুন করে ম্যাট্রিক থেকে ইন্টারমিডিয়েট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 9-এ যদি তোমরা শুরু করো অ্যাকাউন্টিং, তাহলে আমরা এভাবেই বলে থাকি স্টুডেন্টদের, এটা খুব বেসিক কনসেপ্ট, হ্যাঁ, এটা দিয়ে শুরু করতে হয়, তারপর আমরা আস্তে আস্তে একটু ডিপে যাই। সেটা হচ্ছে নগদ টাকা যদি ব্যবসায় আসে তাহলে সব সময় নগদান হিসাব ডেবিট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সায়েন্স স্টুডেন্টের জন্য বলছি আমি, ব্যবসায় যদি নগদ টাকা আসে তাহলে সব সময় নগদান হিসাব ডেবিট করতে হবে, আর ব্যবসা থেকে যদি নগদ টাকা চলে যায় তাহলে সব সময় নগদান হিসাব তার উল্টা ক্রেডিট করতে হবে। বুঝতে পেরেছি? ক্রেডিট করতে হবে। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে স্যার ডেবিট ক্রেডিট কি সায়েন্স স্টুডেন্টদের জন্য? হ্যাঁ, ডেবিট কিছুই না, ডেবিট ক্রেডিট হচ্ছে ডান বাম। হ্যাঁ, আমরা যেমন ডান বাম কথা ইউজ করি, আমার ডান সাইড বাম সাইড, তো অ্যাকাউন্টিংয়ে ডেবিট ক্রেডিট মানে হচ্ছে ডান সাইড এবং বাম সাইড। ডেবিট মানে বাম সাইড আর ক্রেডিট মানে ডান সাইড। আমরা হিসাব বিজ্ঞানে অঙ্ক করার সুবিধার্থে যে এই আইটেমটা কি আমাদের ডান পাশে যাবে হিসাবের অ্যাকাউন্টের না বাম পাশে যাবে, ওইটাই হচ্ছে ডেবিট ক্রেডিট সাইড। ডেবিট সাইডটা বলতে আমরা বুঝি বাম পাশে যায়, ক্রেডিট সাইডটা বলতে বুঝি ডান পাশে যায়, ঠিক আছে। এটা নিয়ে আলোচনা করার দরকার নেই আর। তাহলে আমরা মনে রাখবো নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, আর নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসাব সবসময় তার উল্টা ক্রেডিট করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পণ্য ক্রয়, তুমি যদি কোনো পণ্য ক্রয় করো তাহলে সবসময় ক্রয় হিসাব ডেবিট করতে হবে, ক্লিয়ার। আর যদি তুমি পণ্য বিক্রি করো তাহলে সবসময় বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে, এটাও সবসময় মনে রাখতে হবে। তবে একটা কথা বলে দেই, সবসময় কোনো হিসাব একটা স্থানে ফিক্স থাকে না, এটা মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে, সেটা পরে বুঝলেও চলবে। যখন আমরা হিসাব বিজ্ঞানের উপর ভালো ধারণা রপ্ত করতে পারবো তখন এগুলো কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা পরে দেখব। কিন্তু ইনিশিয়াল স্টেজে তোমাকে মাথায় রাখতে হবে যে পণ্য ক্রয় করলে সবসময় ক্রয় ডেবিট হয়, এবং পণ্য যদি তুমি বিক্রি করে দাও তাহলে বিক্রয় সবসময় ক্রেডিট হয়। তাহলে এই চারটা জিনিস সায়েন্স স্টুডেন্টরা সবসময় মনে রাখবে। নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট, পণ্য বিক্রি করা হলে বিক্রয় হিসাব ক্রেডিট। এখন পাওনাদার কাকে বলে এটা আমরা এর আগে আলোচনায় চলে আসছি, এখানে পাওনাদার কাকে বলে সেটা আমরা বলে দিয়েছি। তারপর আমি বলি, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে যারা টাকা পায় তারা হচ্ছে পাওনাদার। এখানে আরেকটা জিনিস শিখে রাখি আমরা, পাওনাদার সৃষ্টি হয় ধারে ক্রয় থেকে। পাওনাদার সৃষ্টি হবে ধারে ক্রয় থেকে, নগদ ক্রয় থেকে পাওনাদার সৃষ্টি হবে না, ঠিক আছে। ধারে ক্রয় থেকে পাওনাদার সৃষ্টি হবে। আর দেনাদার হচ্ছে কি? পাওনাদারের উল্টা। পাওনাদার হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা পায়, আর দেনাদার হচ্ছে তোমার ব্যবসা টাকা পায় হচ্ছে অন্যের কাছ থেকে,
ঠিক আছে? তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান যাদের কাছ থেকে টাকা পায় তাদেরকে দেনাদার বলে। দেনাদার কোত্থেকে সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয় থেকে, এটা বিক্রয় হবে, ধারে বিক্রয় থেকে। ঠিক আছে? পাওনাদার সৃষ্টি হয় ধারে ক্রয় থেকে, দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয় থেকে। তাহলে এই বেসিকগুলো তোমরা যদি খুব ভালো করে জানো তাহলে খুব সহজেই কিন্তু যে কোনো অঙ্ক, হিসাব বিজ্ঞানের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, শুধু এটা না, অ্যাকাউন্টিংয়ে যদি ভবিষ্যতে অনার্স করতে চাও, অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করতে চাও, বা অ্যাকাউন্টিংয়ের উপর অনেক প্রফেশনাল ডিগ্রি আছে যেগুলো ফিউচারে তোমার অনেক কাজে দিবে। তুমি যদি এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকো এগুলোর উপরই, তুমি যেই অ্যাকাউন্টিংয়ে যাও, পুরো পৃথিবীর যত অ্যাকাউন্টিং করতে যাও, এই যে স্বর্ণালী সূত্র, এই সূত্র যদি তুমি মনে রাখতে পারো এবং বুঝতে পারো, সব অ্যাকাউন্টিং তুমি এটা দিয়ে খুব সহজেই বুঝতে পারবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমি একটু আলোচনা করি যে তোমাদের হিসাব বিজ্ঞানের শ্রেণী আসে মাঝে মধ্যে। তো হিসাব বিজ্ঞানের শ্রেণী তুমি যদি করতে যাও তাহলে আমি একটু যা বোঝাইলাম এতক্ষণ তা দিয়েই তুমি হিসাব বিজ্ঞানের শ্রেণী খুব সহজেই করতে পারবে। যেমন দেখো, বেতন, বেতনটা কি? তাহলে আমাকে যখনই আমরা কোনো আইটেমের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাব তখন আমাকে এই পাঁচটার কোনটার মধ্যে পড়ে তোমাকে আগে এটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? বেতন কোনটার মধ্যে পড়বে? মালিকানা সত্ত্বে পড়বে, দায়ে পড়বে, আয়ে পড়বে, ব্যয়ে পড়বে, না সম্পদে পড়বে, সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যে একটু আগে সম্পদ, ব্যয়, আয়, দায় ও মালিকানা সত্ত্বের যে সংজ্ঞাগুলো, ডেফিনেশনগুলো একটু বেসিকভাবে বুঝেছিলাম, আমরা যদি ওগুলো মনে রাখতে পারি তাহলে খুব সহজেই কিন্তু এই আইটেমগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোনটার মধ্যে পড়েছে, সম্পদে পড়েছে, নাকি সে ব্যয়ের মধ্যে পড়েছে, নাকি সে আয়ের মধ্যে পড়েছে, নাকি সে দায়ের মধ্যে পড়েছে, নাকি সে মালিকানা সত্ত্বের মধ্যে পড়েছে। যেমন দেখো, বেতন, বেতনের ফলে ব্যবসা প্রতিষ্ঠান টাকা আসে না যায়? বেতনের ফলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়। তাহলে আমরা কিন্তু বলেছিলাম ব্যয়ের একটা সংজ্ঞায়, যে কারণে ব্যবসা থেকে টাকা চলে যায় তাকে কি বলে? ব্যয় বলে। ঠিক আছে? তাহলে এই যে আমরা বেতন দিয়েছি, এই বেতনটা কিন্তু ব্যয়ের একটা আইটেম। আর সূত্রে বলা আছে ব্যয় যদি বৃদ্ধি পায়, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি করতে হয়? ডেবিট করতে হয়। এই জন্য বেতন শ্রেণীর মধ্যে ব্যয় হবে, আর এটা বেতন সবসময় ডেবিট করা হবে। তুমি হিসাব বিজ্ঞানের যেই অঙ্কই করতে যাও, যেখানেই বেতন দাও তোমাকে ডেবিট সাইডে দিতে হবে, কারণ এটা সে ব্যয়। বুঝতে পেরেছি? এরপর আসো পাওনাদার। পাওনাদার কি? কাকে বলে? পাওনাদার আমরা শিখেছি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা টাকা পায় তারাই হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদারকে কি? যেহেতু টাকা পায় তাকে টাকা শোধ করতে হবে, আর টাকা শোধ করলে কোনটার মধ্যে পড়ে? এই যে এখানে দেখো, ভবিষ্যতে যা কিছু শোধ করতে হবে তা কিসের মধ্যে পড়ে? দায়ের মধ্যে পড়ে। তাহলে সুতরাং পাওনাদার হচ্ছে একটা দায়, আর যখনই প্রতিষ্ঠানে দায় বেড়ে যাবে, সূত্রে বলা আছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়। সুতরাং পাওনাদার হচ্ছে দায় এবং সেটা ক্রেডিট। সুতরাং তুমি অ্যাকাউন্টিংয়ে যে অঙ্কই করতে যাও, পাওনাদার দায় হিসেবেই তোমাকে চিনতে হবে, এবং এটা সবসময় ক্রেডিট দিকে যাবে। আমি এর আগে একটা কথা বলেছিলাম, মাঝে মধ্যে এগুলো উল্টা হয়, সেটা কখন হয় সেটা আমরা আস্তে আস্তে পরে শিখবো। কিন্তু পাওনাদারের বেসিক ক্যারেক্টার হচ্ছে সে অলওয়েজ দায় এবং সে অলওয়েজ ক্রেডিট পাশেই যাবে। ক্লিয়ার? এরপর হচ্ছে দেনাদার। পাওনাদার যা, দেনাদার হচ্ছে তার উল্টা। দেনাদার কাকে বলে? আমরা এখানে শিখেছিলাম ব্যবসা প্রতিষ্ঠান যাদের কাছ থেকে টাকা পায়, তোমার ব্যবসা প্রতিষ্ঠান যাদের কাছ থেকে টাকা পাবে তারাই হচ্ছে দেনাদার। ঠিক আছে? তাহলে এই যে দেনাদার, তুমি তো টাকা পাও, তাহলে তুমি যেহেতু টাকা পাও তাহলে তোমার এটা ভবিষ্যতে এই টাকাটা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে, যে যার কাছ থেকে তুমি টাকা পাও। তাহলে আমরা এখানে সম্পদের একটা ডেফিনেশন দেখেছিলাম, ভবিষ্যতে যা কিছু আবার ব্যবহার করা যাবে। ঠিক আছে? এখানে আরেকটা বেসিক কনসেপ্ট যোগ করে নাও, সেটা হচ্ছে ভবিষ্যতে যা কিছু পাওয়া যাবে তাকে সম্পদ বলে। তাহলে ভবিষ্যতে যদি কারো কাছ থেকে কোনো টাকা বা অন্য কোনো কিছু পাও, এটাও কিন্তু সম্পদের একটা অংশ। সুতরাং দেনাদার সম্পদের মধ্যে পড়ে যাবে, আর যখনই প্রতিষ্ঠানে দেনাদার সৃষ্টি হবে সম্পদের পরিমাণ বেড়ে যাবে। আর সূত্রে বলা আছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। এই জন্য দেনাদার সবসময় ব্যয়ের শ্রেণীর মধ্যে সম্পদ মধ্যে পড়বে এবং সবসময় ডেবিট দিকে যাবে। মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে, সেটা কেন পরে দেখবো আমরা। বিক্রয়, বিক্রয়টা কি? তোমার ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকার বিনিময়ে পণ্য বিনিময় করলে সেটাকে বিক্রয় বলা হয়। তাহলে বিক্রয়ের ফলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা আসে, আর নগদ টাকা যদি যে সকল কারণে ব্যবসায় নগদ টাকা আসে তাকে কি বলে?
আয় বলে, তাহলে বিক্রয়টা কিন্তু আয়ের একটা অংশ। সেই জন্য শ্রেণীর মধ্যে সেটা কি কোন শ্রেণীর মধ্যে পড়বে? আয়ের মধ্যে পড়বে। আর যখনই ব্যবসায় বিক্রয় হবে আয় বেড়ে যাবে, আয় বৃদ্ধি পেলে সূত্রে বলা আছে ক্রেডিট দিকে যাবে। এই জন্য বিক্রয় সবসময় আয় হিসেবেই চিনতে হবে এবং সেটা সবসময় ক্রেডিট পাশে যাবে, এটাই জানতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে মূলধন। মূলধন কে আনে? মালিক আনে। তাহলে মূলধনের উপর অধিকার কার? মালিকের। আমরা শিখছিলাম ব্যবসার উপর মালিকের যেই অধিকার সেটাকে কি বলা হয়? মালিকানা সত্ত্ব বলা হয়। এই জন্য মূলধনটা হচ্ছে একটা মালিকানা সত্ত্ব। যখনই ব্যবসায় মূলধন নিয়ে আসবে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। আর সূত্রে বলা আছে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এই জন্য মূলধন মালিকানা সত্ত্বের একটা অংশ এবং সেটা সবসময় ক্রেডিট পাশে যাবে। তাহলে এভাবে যদি আমি প্রতিটা আইটেম যদি চিনি ভালো করে, যেটা কোন শ্রেণীর মধ্যে পড়লো, সম্পদের মধ্যে পড়লো, ব্যয়ের মধ্যে পড়লো, আয়ের মধ্যে পড়লো, দায়ে না মালিকানা সত্ত্বের মধ্যে পড়লো, তাহলে খুব সহজেই আমি কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। এই জন্য সূত্রে এত গুরুত্ব। সূত্রটা মুখস্থই করলে হবে না, আমাকে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্বগুলো ভালো করে চিনতে হবে। চিনতে পারলেই কিন্তু আমরা খুব সহজেই এই সূত্র প্রয়োগ করতে পারবো। তোমরা যে রেয়ামিল শিখেছো 9-এ, রেয়ামিল আমি জানি অনেকেই মুখস্থ করেছো যে মূলধন ক্রেডিট, বেতন ডেবিট। আমরা যদি ক্লাসে জিজ্ঞেস করি কেন, এই কেনর উত্তরটা দিতেই পারি না, কারণ আমরা মুখস্থ করি। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি আইটেমটা চিনি, যেমন বেতনটা আমি যদি জিজ্ঞেস করি অনেকে বলবে ডেবিট। কেন ডেবিট সেটা বলতে পারে না, কারণ বেতনটা হচ্ছে কি একটা ব্যয়। তার মানে বেতনটা যে ব্যয় সেটা সবার আগে চিনতে হবে। আর ব্যয় যদি বাড়ে সূত্রে সবসময় এটা কোন দিকে যায়? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট দিকে যায়। তাহলে তুমি কিন্তু খুব সহজেই এই সূত্র ইউজ করে রেয়ামিল করে ফেলতে পারো। রেয়ামিল আর মুখস্থ করার দরকার নাই, এটা ডেবিট দিকে যায়, এটা ক্রেডিট দিকে যায়। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি করব? আমরা যখনই জাবেদা করতে যাব তখন আমরা আগে আইডেন্টিফাই করব এই যে আইটেমগুলো ব্যয়ের কোন শ্রেণীর মধ্যে পড়েছে। ব্যয় পড়েছে, দায় পড়েছে, সম্পদে পড়েছে, আয় পড়েছে না মালিকানা সত্ত্বে পড়েছে, এটাকে চিনব। আর এটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি যে সূত্রটা মুখস্থ রাখতে পারি, সেই সূত্রের মধ্যে তুমি যদি যাও তাহলে খুব সহজেই বের হয়ে যাবে এটা কি ডেবিট পাশে যাবে না এটা ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে, এই বেসিক কনসেপ্টগুলো অবশ্যই আমরা চেষ্টা করব মনে রাখার। এখন আরও যদি একটু বেসিক নিয়ে আমরা আলোচনা করি, এটা এই জন্য আলোচনা করব সায়েন্স স্টুডেন্টের জন্য। তোমরা যারা অ্যাকাউন্টিংয়ে তারা জানো, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে সম্পদের নাম দেখলাম, সম্পদের কিন্তু ভাগ আছে অনেকগুলো। হ্যাঁ, সম্পদ কতগুলো ভাগে ভাগ করা যায়? সম্পদ দেখো 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী সম্পদ, যেটা থেকে যাবে। একটা যে চলতি সম্পদ, যেটা 1 বছরের কম সময়ের জন্য ইউজ করা যাবে। আর একটা হচ্ছে অবাস্তব সম্পদ। এই অবাস্তব সম্পদের অনেকগুলো নাম থাকে, যেমন ভুয়া সম্পদ, অদৃশ্য সম্পদ, হ্যাঁ, অসম্মানিত ব্যয়, অনেক নাম থাকে। অবাস্তব সম্পদ কোনগুলো? যেটা সম্পদ না বাট হিসাবের খাতিরে সম্পদ ধরে নেওয়া হয়। স্পেশালি এগুলো কিন্তু এক ধরনের ব্যয়, কিন্তু ব্যয় না বলে বলা হয় এগুলিকে স্থায়ী সম্পদ। কেন? কারণ ব্যবসা হিসাব বিজ্ঞান করার ক্ষেত্রে কিছু নীতি থাকে, যে নীতিগুলো যদি ফলো করি তাহলে ওই ধরনের ব্যয়গুলোকে ব্যয় হিসেবে কাউন্ট না করে অবাস্তব সম্পদ কাউন্ট করতে হয়। যেমন ধরো প্রাথমিক খরচ। ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করবে তখন অনেক ধরনের খরচ হয়। যেমন ব্যবসা শুরু করার জন্য বিজ্ঞাপন দিতে হয়, প্রচার করতে হয়, তারপর হচ্ছে তো একটা বড় একটা তোমার অফিস নিতে হয়, ডেকোরেশন করতে হয়। এই জাতীয় খরচগুলোকে বলা হয় প্রাথমিক খরচ। ঠিক আছে, এই প্রাথমিক খরচগুলোর পরিমাণ অনেক ব্যাপক হয়, বড় হয়। এই বড় খরচগুলোকে তুমি ব্যয় না ধরে ইচ্ছে করলে ব্যয়গুলোকে কয়েকটা ভাগে ভাগ করে 2-3 বছরে তুমি দেখাতে পারো। কারণ ওই 1 বছরের প্রাথমিক খরচ যদি ওই বছরই দেখাও, বিজনেস স্টার্টিং ইয়ারে দেখাও, তাহলে কিন্তু ওই বছর বিজনেসে লস দেখা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, বিজনেসে যাতে লস দেখা না দেয় এর জন্য একটা নীতি হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে, ওই বড় খরচটাকে ইচ্ছে করলে তুমি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর মধ্যে ভাগ করে দেখাতে পারো। আর যখনই কোনো বড় খরচকে আমি কয়েক বছর মধ্যে ভাগ করে দিব, তখন ওই খরচটাকে বা ব্যয়টাকে ব্যয় না বলে অবাস্তব সম্পদ বলা হয়। বুঝতে পেরেছি অবাস্তব সম্পদ কি? আর চলতি সম্পদ কোনটা? যেই সম্পদটা আমি, সম্পদের ডেফিনেশন আমরা একটু আগে দেখেছি, যা পুনরায় ইউজ করা যাবে। যেই সম্পদটা আমি পুনরায় ইউজ করতে পারবো, তবে 1 বছরের কম সময়ের জন্য ইউজ করতে পারবো, সেটাই হচ্ছে চলতি সম্পদ। স্থায়ী সম্পদ কোনটা? যেটা আমরা 1 বছরের অধিক ইউজ করতে পারবো, হতে পারে এটা 100 বছর হতে পারে। ঠিক আছে, যেই সম্পদটা আমি 1 বছরের বেশি শোধ করতে পারবো সেটা স্থায়ী সম্পদ, যেটা 1 বছরে একটু কম ইউজ করতে পারবো সেটা চলতি সম্পদ। আর অবাস্তব সম্পদ আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপর দায়ের মধ্যেও কিছুটা ভাগ আছে, 2টা ভাগ। একটা হচ্ছে
আচ্ছা, তার আগে আমি একটা উদাহরণ দিয়ে দিই। স্থায়ী সম্পদের উদাহরণ কোনটা হতে পারে? যেমন দালান কোঠা। দালান কোঠা কিন্তু তুমি 1 বছর না, তুমি 100 বছর 50 বছর ইউজ করা যায় যদি সেরকম স্থায়িত্ব থাকে, তাহলে এই দালান কোঠা হচ্ছে একটি স্থায়ী সম্পদ। চলতি সম্পদ কোনটা হতে পারে? যেমন আমি এখান থেকে দেখাই দেই, দেনাদার। দেনাদার কি কারা? যাদের কাছ থেকে তুমি টাকা পাও। তাহলে দেনাদার কাছে টাকা পাও, দেনাদার যদি বছরের পর বছর ঝুলে থাকে তাহলে তোমার ব্যবসা চলবে না। দেনাদার কাছ থেকে নিয়ম হচ্ছে অবশ্যই তোমাকে 1 বছরের ভিতরেই টাকাটা আদায় করতে হবে যদি তুমি স্ট্যান্ডার্ড লেভেলে ব্যবসা পরিচালনা করতে চাও। হ্যাঁ, অনেক দেনাদার থাকে যে বছর বছর ঝুল থাকে, ওটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে 1 বছরের ভিতর তোমাকে দেনাদার কাছ থেকে এটা আদায় করতে হবে। সুতরাং দেনাদার হচ্ছে একটা চলতি সম্পদ। এরপর আসো দায়। দায় 2 ধরনের হতে পারে, একটা দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় কোনটা? যে দায়টা 1 বছর পরে শোধ করলেও চলবে, 2 বছর পরে শোধ করলে, মানে 1 বছরের পরে শোধ করলেও চলবে, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। যেমন হচ্ছে ঋণ। তুমি যদি একটা ঋণ নিয়ে থাকো ব্যাংক থেকে, তাহলে ব্যাংক ঋণ শোধের মোটামুটি 1 বছরের আগে শোধ করা দরকার হয় না। বিজনেস লোন যেগুলো 5 বছর 10 বছর 20 বছর মেয়াদিও হয়। সুতরাং ঋণটাই হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়। আর চলতি দায় কোনগুলো? যে দায়গুলো 1 বছরের ভিতরে শোধ করতে হবে, সেই দায়টা হচ্ছে চলতি দায়। যেমন পাওনাদার। দেনাদার যেমন 1 বছরের মধ্যে টাকাটা আদায় করে স্ট্যান্ডার্ড, পাওনাদারটা হচ্ছে 1 বছরের মধ্যে টাকা শোধ করাটা স্ট্যান্ডার্ড। সুতরাং পাওনাদারটা হচ্ছে একটা চলতি দায়ের অংশ। এখানে একটা জিনিস বলতে চাই, সম্পদের বেলায় স্থায়ী বলা যায়, দায়ের বেলায় কিন্তু স্থায়ী সম্পদ দায় বলে কোনো দায় নাই। ঠিক আছে, দায়ের বেলায় বলতে হবে দীর্ঘমেয়াদী, সম্পদের বেলায় তুমি স্থায়ী বলতে পারো। সম্পদ স্থায়ীভাবে থাকতেই পারে, কিন্তু দায় যদি ব্যবসা স্থায়ীভাবে থেকে যায় তাহলে বিজনেস থাকবে না, বিজনেসটা বিলোপ হয়ে যাবে। সুতরাং আমাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আয়। এবার আমরা আয়ের দিকে আসি। আয় প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় আয়। ঠিক আছে, মুনাফা জাতীয় আয় কোনগুলো? যেই আয়টা তোমার, আচ্ছা মূলধন জাতীয় আয়টা আগে বুঝো, তাহলে খুব সহজে এটা নিয়ে আর বিস্তারিত কথা বলতে হবে না। মূলধন জাতীয় আয় কোনগুলো? স্থায়ী সম্পদ বিক্রি করে যদি কোনো আয় হয়, স্থায়ী সম্পদ, এই স্থায়ী সম্পদ বিক্রি করে যদি কোনো আয় করতে পারি আমরা, ওই আয়টাই হচ্ছে মূলধন জাতীয় আয়। যেমন তুমি দালান কোঠায় যদি কিনো, সেটা স্থায়ী সম্পদ হয়ে যাবে, বাট আমরা দালান কোঠা বিক্রি করে দিই না, বিক্রি করে দিই। তাহলে দান কোঠা যদি বিক্রি করে দেই, তাহলে ওই যে টাকাটা আসলো আমার প্রতিষ্ঠানে, তাহলে ওই টাকাটা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের অংশ। বুঝতে পেরেছি? আর বাকি স্থায়ী সম্পদের আয় ছাড়া বাকি যে আয়গুলো হয়, যেমন পণ্য বিক্রি করলে আয় হয়, সুদ পাইলে আয় হয়, ভাড়া যদি পাই আমরা সেটা আয় হয়, কমিশন যদি পাই সেটা আয় হয়। মূলধন জাতীয় আয় ছাড়া বাকি যত আয় থাকবে সবই হচ্ছে মুনাফা জাতীয় আয়। বুঝতে পেরেছি? তাহলে আমরা মূলধন এবং মুনাফা জাতীয় আয়ের পার্থক্য জানতে পারলাম। এবং মুনাফা জাতীয় আয়কে আবার 2 ভাগে ভাগ করা যায়। এগুলো কিন্তু তোমাদের প্রথম এবং দ্বিতীয় যে চ্যাপ্টার হিসাব বিজ্ঞানের, ওই চ্যাপ্টারের মধ্যে এগুলো কিন্তু কতে কতে প্রায়ই আসে। সুতরাং এখন যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে নাও, তাহলে কিন্তু ওগুলোর সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, মুনাফা জাতীয় আয়টাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা প্রত্যক্ষ আয় আর এটা হচ্ছে পরোক্ষ আয়। তাহলে প্রত্যক্ষ আয় কোনগুলো, পরোক্ষ আয় কোনগুলো? আমরা যদি বিজনেসের পণ্য উৎপাদনে যাই, এটা মনে খেয়াল রাখবে, পণ্য উৎপাদনে যাই, আমি ছোট্ট করে দেখাই দিচ্ছি। মনে করো এটা একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি সীমানার মধ্যে, ফ্যাক্টরি পরেও কিন্তু অনেক জায়গা থাকে। সোজা কথা, ফ্যাক্টরি যে পুরা বাউন্ডারিটা, এই ফ্যাক্টরি বাউন্ডারির ভিতর যত ধরনের খরচ হতে পারে, ফ্যাক্টরির ভিতর পণ্য উৎপাদনের কাজ হতে পারে, ফ্যাক্টরির বাইরেও কিন্তু অনেক ধরনের কাজ থাকতে পারে। যত ধরনের খরচ হয় ফ্যাক্টরির ভিতর এবং ফ্যাক্টরির সীমানার মধ্যে, ওই টোটাল খরচটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। যখনই পণ্যটা উৎপাদনের পর ফ্যাক্টরি সীমানা থেকে বের হয়ে যাবে, এরপর যত খরচ হয় সকল খরচকে বলা হয় পরোক্ষ খরচ। একদম বেসিকভাবে বলে দিলাম। পণ্য উৎপাদন করো, তোমার ফ্যাক্টরির ভিতর করতে হবে, ঠিক আছে? আবার ফ্যাক্টরির পাশেই গুদাম থাকে, পণ্য উৎপাদন করে সেই গুদামে রাখা হয়, তাহলে পণ্য উৎপাদনটা প্রত্যক্ষ হবে এবং ফ্যাক্টরির সীমানার মধ্যে যে গুদামটা থাকে, সেই গুদামে পণ্য রাখার জন্য যে খরচটা, সেটাও কিন্তু প্রত্যক্ষ হবে। কিন্তু পণ্যটা যখন গুদাম থেকে বের করে শোরুমে নিয়ে যাবে বিক্রয়ের জন্য, তখন যে গেট থেকে বের করার পর যে ট্রাকে তোলার পর যে ট্রাকের পরিবহন ব্যয় হয়, সেটা কিন্তু সীমানার বাইরে খরচ। সুতরাং সেই পরিবহন ব্যয়টা কিন্তু হয়ে যাবে পরোক্ষ খরচ। বুঝতে পেরেছি? সরি, পরোক্ষ, আমি খরচ বলে ফেলছি, পরোক্ষ আয় হবে না, এটা আয় না, এটি খরচ। আর আয়টা কোনটা, প্রত্যক্ষ আয় পরোক্ষ আয় কোনটা, সেটা হচ্ছে পণ্য ফ্যাক্টরির ভিতর পণ্য উৎপাদন করার জন্য, উৎপাদন করে যেই পণ্যটা আমরা বাইরে বিক্রি করি, শুধু উৎপাদিত পণ্য যেটা বিক্রি করবো সেটা প্রত্যক্ষ আয়। যেমন
পণ্য উৎপাদন করে যদি আমরা বিক্রি করি, এই যে বিক্রি করি, এই বিক্রয়টাই হচ্ছে একমাত্র প্রত্যক্ষ আয়, মনে রাখতে হবে। এরপরও আরও অনেক আয় থাকে, যেমন একটু আগে আলোচনা করেছি আমরা সুদ থেকে আয় করতে পারি। আমি যদি কাউকে লোন দেই, ওরা যে সুদটা দেবে সেই সুদটা আমার বিজনেসের জন্য আয় হবে, কিন্তু সেইটা ব্যবসা কিন্তু আমার ওটা না। আমার মূল ব্যবসা হচ্ছে পণ্য উৎপাদন করে বিক্রি করা। সুতরাং বিক্রয় থেকে যে আয়টা ওইটি হচ্ছে একমাত্র আমার প্রত্যক্ষ আয়। এরপরে আনুষঙ্গিক কিছু আয় হয়েই থাকে, যেমন আমি কমিশন পেতে পারি, আমি কমিশন পাই। আমার কমিশন ইনকাম করাটা কিন্তু মূল ব্যবসা ছিল না, আমার ব্যবসা ছিল কিন্তু পণ্য বিক্রি করা। এরপর পাশাপাশি আমি কমিশন পেতে পারি, সেটা কিন্তু প্রত্যক্ষ আয় না, সেটা পরোক্ষ আয় হয়ে যাবে। আমি বিজনেসের খাতিরে কাউকে লোন দিতে পারি, সেটা কিন্তু মূল বিজনেস না, আমার মূল বিজনেস পণ্য বিক্রি করা, বাট ওই ঋণ দেওয়ার ফলে যেই সুদটা পাবো সেই সুদটা কিন্তু আমার জন্য পরোক্ষ আয় হিসেবে কাউন্ট করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে প্রত্যক্ষ আয় হচ্ছে পণ্য বিক্রয়, আর পরোক্ষ আয় হচ্ছে বাকি যে আয়গুলো, যেমন কমিশন পেতে পারি, সুদ পেতে পারি, তারপর হচ্ছে ভাড়া পেতে পারি। ভাড়া কিন্তু একটু আগে আমি বলছি ব্যয়, ভাড়া কিন্তু ব্যয় হয়, আয় হয়। কেন? কারণ ভাড়া দুই ধরনের হতে পারে। তুমি বিজনেসের জন্য 3টা রুম ভাড়া নিলে, 3টা রুম ভাড়া নেওয়ার পর আমি বিজনেস যখন চালু করলাম তখন দেখলাম আমার 2টার বেশি লাগে না, একটা রুম আমি বেশি নিয়ে ফেলছি। তখন আমরা কিন্তু একটা রুম অন্য আরেকজনকে ভাড়া দিতে পারি, যেটাকে তোমরা সাধারণত জানো সাবলেট বা উপভাড়া, বাংলা যেটা বলা হয় উপভাড়া। তাহলে আমি যদি ওই একটা অতিরিক্ত রুম যদি অন্য কাউকে ভাড়া দেই, ওই অন্য ব্যক্তি কিন্তু ভাড়াটা তোমাকে দিবে, তাহলে সেই ভাড়াটা তোমার জন্য কিন্তু ইনকাম। বুঝতে পেরেছি? আর তুমি যে মূল মালিককে যে ভাড়াটা দিবে সেই ভাড়াটা তোমার জন্য ব্যয়। সুতরাং সেই উপভাড়া কিন্তু তোমার জন্য আয়। তো সুতরাং মূল পণ্য বিক্রয় থেকে যে আয়টা হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ আয়, আর বাকি যত আয় হচ্ছে সেটা হচ্ছে পরোক্ষ আয়। আর আমরা ব্যয় নিয়ে আলোচনা করেছি একটু আগেই, যে ফ্যাক্টরির ভিতর এবং ফ্যাক্টরির সীমানার মধ্যে যত ধরনের খরচ, সব খরচ প্রত্যক্ষ খরচ। ফ্যাক্টরির সীমানা থেকে যখনই পণ্যটা বের হয়ে যাবে, এরপর যত খরচ হবে সবই হচ্ছে পরোক্ষ খরচ। এখানে আরেকটা জিনিস বলে দিই আমি যখনই এত আলোচনা করলাম, আমি প্রায়ই কিন্তু একটা কথা দুইভাবে বলতেছি। একটা হচ্ছে একবার বলতেছি ব্যয়, একবার বলতেছি কি খরচ। দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট 19 আর 20 পার্থক্য, তাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে? যাহাই ব্যয় তাই খরচ, 19 আর 20 পার্থক্য। ব্যয় কোনটা, খরচ কোনটা? এটা যদি আমি বলি যে মনে করো তোমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে, তাই না? এখন তুমি বাসায় পড়াশোনা শুরু করবে, তুমি দোকান থেকে 10টা কলম কিনে নিয়ে গেলে, 10টা কলম যদি আমি 5 টাকা ধরি তাহলে কত টাকা? তুমি 50 টাকা কলম কিনলে আজকে। এখন এই 50 টাকা কি, এই 50 টাকায় তোমাকে বলতে হবে ব্যয়। কিন্তু এই 10টা কলম কি তুমি একদিন ইউজ করবা? না, একটা করে ইউজ করবা। যখন তুমি একটা কলম ইউজ করে ফেলবা, কনজিউম করে ফেলবা, ওই একটা কলমের দাম কত? 5 টাকা। তাহলে যেদিন পণ্যটা ইউজ হবে, কনজিউম হবে, ওই পণ্যটার যেই দাম, সেই দামটাকে বলা হয় খরচ। তাহলে ব্যয় আর খরচের পার্থক্যটা বুঝতে পেরেছি? যে যদি আমি একসাথে পণ্য কিনে ফেলি অনেকগুলো, ওই পণ্যের দামটা হচ্ছে ব্যয়। এরপর ওই পণ্য থেকে যতটুক আমি ব্যবহার করব, ততটুকের পরিমাণের মূল্যটাকে কি বলা হয়? খরচ বলা হয়। বুঝতে পেরেছি? আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে মনে হয় আমরা প্রায়ই বলে থাকি সম্পদ আবার সম্পত্তি। সম্পদ এবং সম্পত্তি, সম্পদ এবং সম্পত্তির মধ্যেও কিন্তু একটু পার্থক্য থাকে, কিন্তু আমরা প্রায়ই সম্পদ সম্পত্তি একসাথে আলোচনা করি, একই জিনিস বলি, চালিয়ে দেই, বা এভাবেই বলা হয়। সম্পদ সম্পত্তির পার্থক্যটা কি? মনে রাখবে, সম্পদ কোনো সময় হস্তান্তর করা যায় না, সম্পদ হস্তান্তরযোগ্য নয়, কিন্তু সম্পত্তি হস্তান্তরযোগ্য। যেমন তুমি যদি তোমার বাবার কাছ থেকে কোনো জমি পেয়ে থাকো, তাহলে সেই জমিটা কিন্তু তুমি কার কাছ থেকে পেলে? তোমার বাবার কাছ থেকে পেলে। আবার তুমি ভবিষ্যতে হয়তো তোমার সন্তানকে দিয়ে যেতে পারবে, ওটাই হচ্ছে সম্পত্তি। আর সম্পদ কোনটা? যেমন আমাদের মেধা কিন্তু বংশানুক্রমে তুমি কাউকে হস্তান্তর করতে পারবে না। তোমার বাবার মেধা তোমাকে দিতে পারবে না, তোমার মেধা তুমি সন্তানকে দিতে পারবে না। সুতরাং যা হস্তান্তরযোগ্য নয় তাকে বলা হয় অরিজিনালি সম্পদ, আর যা হস্তান্তরযোগ্য তা হচ্ছে সম্পত্তি। বুঝতে পেরেছি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যে বেসিক কনসেপ্টগুলো যা যা বোঝানোর দরকার আমি সবগুলো নিয়ে এসেছি এখানে। আমি খুব শুরু থেকে, ভেরি বিগিনিং থেকে শুরু করেছি, কারণ কিছু স্টুডেন্ট আছে যারা সায়েন্স থেকে এসছো, তাদের জন্য
আর যারা কমার্সে ছিল তারা তো জানোই, হয়তো তাদের একটু রিভিশন হয়ে গেল। হ্যাঁ, আজকে আমরা আলোচনা আর বাড়াবো না, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সরাসরি জাবেদায় চলে যাব, কারণ যেই কনসেপ্টগুলো আলোচনা হয়েছে এটি যদি ভালো করে বুঝতে পারি আমরা, তাহলে খুব সহজেই জাবেদাগুলো আমরা করতে পারবো। এরপর থেকে আমরা আরও যেই বিস্তারিত আলোচনা করা দরকার সেটা জাবেদায় যদি আমরা যাই, তাহলে বিস্তারিত আরেকটু আলোচনা আসবে, সেটা আমরা পরে শিখলেও চলবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।